আজ চলো ঘুরে দেখি 2025-এ কলকাতার কিছু নামি অনামি কিছু সুন্দর সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল ও প্রতিমা। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল কিন্তু আমার চোখে পড়েছে, সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই তোমাদের দেখাবো উত্তর চব্বিশ পরগনার সোদপুরের পানশিলা ঠাকুরবাড়ির একটি পুজো। এখানে কিন্তু থিম ছিল বাবাকে নিয়ে, যার নাম রাখা হয়েছিল শ্রী চরণেশু। বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবার আবেগ, বাবার ভালোবাসা সব কিছুকে এই প্যান্ডেলে কিন্তু তুলে ধরা হয়েছিল। বাইরে থেকেই কিন্তু তোমরা সবটা দেখতে পাবে। দেখো, বাইরের একটি কাঠামো তৈরি করা রয়েছে যেটাকে বাবার আদলে করা রয়েছে, এবং বিভিন্ন কাস্টের বিভিন্ন ধরনের বাবাদের পা বা চরণ কীরকম হতে পারে ঠিক তার আঙ্গিকে বাইরেটা সাজিয়ে তোলা হয়েছে। এবার ভেতরে ঢুকেও কিন্তু আমরা দেখতে পেলাম সেই ছোট থেকে বাবার যে ভালোবাসা, কিভাবে একটা সন্তানের প্রতি তার বেড়ে ওঠা, সব কিছুই কিন্তু পরপর পরপর তুলে ধরা হয়েছে। প্রতি বছরই কিছু সুন্দর সুন্দর থিমে কিন্তু এই প্যান্ডেলটি সাজিয়ে তোলা হয়। এখানে ঠাকুর ছিল কিন্তু সোনালী বেশে সজ্জিত। প্যান্ডেলের প্রতিটি দেওয়ালে বাবার ভূমিকা যে কতটা অপরিসীম তার ছোঁয়া ছিল। এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন জীবিকা যা আমাদের বাবারা পালন করে, সেই জীবিকার তুলে ধরা হয়েছিল। বলতে পারো প্যান্ডেলের প্রতিটি কোণাই ছিল আবেগে পরিপূর্ণ। আমাদের জীবনে বাবারা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে যে স্তরেরই মানুষ হোক না কেন, যে পেশাতেই থাকুক না কেন, বড় হয়ে আমরা যদি বাবার স্বপ্ন পূরণ করতে পারি, তার থেকে আনন্দের আর কিছু হয় না। দেখো, প্রতিটা দেয়ালে কিন্তু লেখা রয়েছে, যদি বড় হয়ে বাবার স্বপ্ন পূরণ হয়, সেখানে কিন্তু সন্তানই বাবাকে বলে যে বাবা, আমি তোমার মতো শিক্ষক হয়েছি বা বাবার মতো মিলিটারি হয়েছি। মা যেমন আমাদের স্নেহমায়ায় আগলে রাখে, বাবা তেমন শেখায় শক্ত হতে, সোজা হয়ে বাঁচতে। আর এই প্যান্ডেলের প্রতিটি কোণায় কোণায় কিন্তু সেই আবেগ জীবন্ত হয়ে উঠেছে। এরপর চলো সেন্ট্রাল কলকাতার যে পুজোগুলো নজর কাড়ে সেখানে যাই। কলেজ স্কোয়ারে এবার কিন্তু কম্বোডিয়ার অঙ্করওয়াট মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হয়েছিল। প্রতিমা ছিল সাবেকি, আর সেই সুবিশাল ঝাড়বাতি কিন্তু আকর্ষণের কেন্দ্রে ছিল। কলেজ স্ট্রিটের আশেপাশেই কিন্তু বেশ সুন্দর ছোট ছোট প্যান্ডেল তৈরি হয়েছিল, এবং সেগুলো দেখতেও খুব সুন্দর ছিল। এরকমই একটা প্যান্ডেলে আমরা ঢুকে পড়ি। সেখানে দেখো, প্রতিমাটা কিন্তু বাঁশের তৈরি। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, মানে সন্তোষ মিত্র স্কোয়ারে। যেতে যেতে পথের ডান দিকে একটা কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ দেখতে পেয়েছিলাম। এই মন্দিরটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। এটা ছোটোর ওপর খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল।
ভেতরটা ছিমছাম শান্তিময় পরিবেশে প্রতিমা ছিল সত্যি দেখার মতো। সবথেকে বড় ব্যাপার হলো এই ছোট প্যান্ডেলের মধ্যে 3-3টে কুলারের ব্যবস্থা করে রাখা হয়েছিল, যাতে দর্শনার্থীদের কোনো কষ্ট না হয়। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাই সন্তোষ মিত্র স্কোয়ারে। যেহেতু আমরা দিনের বেলা পৌঁছেছিলাম তাই কিন্তু লাইট শোটা পাইনি, তবে প্যান্ডেলের ওভারঅল স্ট্রাকচার এত সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম যে তাতেই মন ভরে গেছিল। আর ভেতরটাতেও অপারেশন সিঁদুরের প্রত্যেকটা মুহূর্ত এত নিপুণভাবে সাজিয়ে তোলা হয়েছিল যে লাইট শো দেখতে পাইনি তাতে কি হয়েছে, এটা দেখেই মন ভরে গেছিল। এরপর চলো বেহালার কিছু প্যান্ডেল দেখাই তোমাদের। এটা ছিল বেহালার 14 নম্বরের দেবদারু ফটক সার্বজনীন। এখানে থিম ছিল যে কোনো মানুষের স্বপ্ন যখন বাস্তবায়িত হতে না পারে তার যে পরিণতি হয় সেটাই দেখা যাচ্ছে। এখানে এরা সমস্ত একটা গ্রামের মানুষজন নতুন নতুন বাড়িঘর তৈরি করছিল, কিন্তু হঠাৎ করে একটা বীভৎস অগ্নিকাণ্ডে সব পুড়ে ছারখার হয়ে যায়। পড়ে থাকে নতুন বাড়ি, মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছু, অথচ তাদের কবরের সমাধি তার পাশে রয়েছে। ভোগ করার মতো কেউ ছিল না সেই গ্রামে, সবাই অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যায়। এরপর চলো ঠিক উল্টো দিকেই বেহালা নতুন দলে যাই। সেখানে করেছিল একটা সিম্পল থিমের মধ্যে পুজোটা সেরেছিল। এখানে আমরা একটা বলতে পারো গ্রামীণ পরিবেশের একটা আঙ্গিক দেখতে পেয়েছিলাম। এখানে ছোট একটা মন্দিরের আদলে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা রয়েছে। দেখো যে নটগুলো বাঁধা রয়েছে না কাপড় দিয়ে, সেগুলোকে বোঝাতে চেয়েছে আমরা যে মানত পূরণের জন্য মন্দিরে গিয়ে গিট বেঁধে আসি, ঠিক সেই জিনিসটা। এবার চলে এসেছি আমরা বেহালা ফ্রেন্ডস ক্লাবের পুজোতে। এইখানে কিন্তু করেছিল যে থিমটা, সেটা হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে যে দুর্ভিক্ষ দেখা দেয় যে কোনো দেশে যে কোনো সময়ে, সেই অবস্থাগুলোকে এরা ফুটিয়ে তুলেছিল। যুদ্ধ পরবর্তী সময়ে মানুষের যে কষ্ট, যে আর্তনাদ, যে খাবারের জন্য টানাটানি, বা ধরো যে রোগ ব্যাধি যা কিছু হয়, যা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, সেই জিনিসগুলোই এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে ফুটিয়ে তুলেছে। এবং এরা এর মাধ্যমে কিন্তু বিশ্ব শান্তির একটা বার্তা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছিল। এরপর আমরা এসে পৌঁছে গেছি বেহালা নতুন দলের পুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। একটি রাজস্থানী ঘরানার আঙ্গিকে এখানে সবটা তুলে ধরা হয়েছিল। রাজস্থানের শিবানী ধাম মন্দিরের আদলে এই প্যান্ডেলটি তৈরি হয়েছিল। শুরুতেই একটা বেশ সুন্দরভাবে রাস্তাটা সাজানো রয়েছে। সমস্ত প্যান্ডেল জুড়ে রাজস্থানের কারুকাজ কিন্তু আমরা ভালোভাবে দেখতে পেয়েছিলাম, এবং প্রত্যেকটা জায়গা ভীষণ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল। আমরা কথা বলে জানতে পারলাম যে এখানে ম্যাক্সিমামটাই কিন্তু থার্মোকলের ওপর কেটে কেটে কাজ করা রয়েছে। এমনকি এই শিব মূর্তিটি যেখানে বসে রয়েছে সেই সাদা বেদিটাও কিন্তু থার্মোকল দিয়ে তৈরি হয়েছে। এক কথায় একটা খুব সুন্দর প্যান্ডেল আমরা এই বেহালাতে দেখলাম। এরপর জেমস লং সরণি পার করে একটা বিশাল বড় মাঠের ওপরে এই বড় প্যান্ডেলটা আমাদের চোখে পড়ল। এই প্যান্ডেলটার মধ্যে কলকাতার যে পুরনো ঐতিহ্য সেটাকে তুলে ধরা হয়েছে।
যার উপর ভিত্তি করে আজকের এই কলকাতা দাঁড়িয়ে রয়েছে, তাদের সবাইকে এখানে ট্রিবিউট জানানো রয়েছে। আমাদের কলকাতার বিভিন্ন দেশপ্রেমীদের ছবি এখানে টাঙানো রয়েছে। এছাড়াও সারা প্যান্ডেল জুড়ে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও ম্যাপের মাধ্যমে দেখানো রয়েছে যে কলকাতা কিভাবে আজকের নতুন কলকাতার রূপ নিয়েছে। সেই অতীতের সমস্ত কথা, সব কিছু অতীতের কাহিনী বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা রয়েছে। ओम दुर्गे काली भद्रकाली कपालिने दुर्गा शिव समाधात्री स्वाहा सदा दुर्गे दुर्गे दक्षिणे स्वाहा ओम जय दुर्गा। প্রতিমাতে রয়েছে সাবেকিয়ানা ছোঁয়া। অপূর্ব সুন্দর লেগেছিল আমাদের এই প্রতিমা। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिने दुर्गा शिव समाधात्री स्वाहा सदा नमोस्तुते दुर्गे दुर्गे दक्षिणे। এরপর চলো সাউথ কলকাতা যাই। এখানে দেখো প্রথমেই আমরা চলে এসেছি কিন্তু সুরুচি সংঘে। এই সুরুচির সংঘে এবার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যান্ডেল সাজানো হয়েছিল। এরপর আমরা চলে এসেছি চেতলা অগ্রণীতে। ঢোকার মুখের তোরণ থেকে শুরু করে সব কিছুই কিন্তু রুদ্রাক্ষ দিয়ে তৈরি ছিল। এবারে এই পুজোর থিম ছিল সমুদ্র মন্থন। প্রায় 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে। এই দেখো সমুদ্র মন্থনের স্ট্রাকচারটাও কিন্তু পুরো রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছে। দিনের বেলাতেই প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল, আর রাতে তো বলার অপেক্ষা রাখে না, রাতেও খুব সুন্দর লাগছিল। ভেতরে ঢুকে জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকা, প্রত্যেকটা জায়গা মনোমুগ্ধকরভাবে সাজানো। তোমরাও দেখে নাও ভেতরটা। এরপর আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্কের পুজো দেখতে। এখানে বরাবরই একটা বিশাল বড় মাঠের মধ্যে পুজোটা হয়। আর এবার দেখো ঠিক ময়ূরপঙ্খী নৌকার আদলে কিন্তু প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ভেতরে ঠিক রাজবাড়ির আঙ্গিকের ঘরানা করে এরা সাজিয়েছিল প্যান্ডেলের ভেতরটা। এখানে দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু গোল্ডেনের কাজ, যাতে দেখে মনে হয় ঠিক যেন একটা রাজবাড়ি।
রাজবাড়ির ভেতরে যেরকমভাবে ঠিক একটা ঝাড়বাতি থাকে, সেই ঝাড়বাতির আদলে কিন্তু মাঝখানে একটা গোল ডোম শেপের একটা বাতি তৈরি করা হয়েছিল। এরপর আমরা চলে যাই ত্রিধারা সম্মেলনী। দেশপ্রিয় পার্কের ঠিক কাছেই কিন্তু ত্রিধারা সম্মেলনী, একটু দুপা এগোলেই এটা পড়বে। এবারে এখানে থিম ছিল অকালবোধ। এই যে সামনে যে সাপের মতো একটা কুণ্ডলি পাকানো স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু এইখানকার মেন আকর্ষণ ছিল। এর নাম ছিল ধুনি। 12 ফুট লম্বা 150 কেজি ওজনের ব্রাসের তৈরি এই জিনিসটি কিন্তু কুণ্ডলিনী শক্তির একটা সিম্বল, যে শক্তি দেবী দুর্গার শক্তির মেন উৎস। এই শক্তি কিন্তু আমাদের সবার মধ্যে রয়েছে। সারা প্যান্ডেল জুড়ে সেই জায়গাগুলোই আমাদের কিন্তু বোঝানো রয়েছে। এবার চলে এসেছি একডালিয়া এভারগ্রিন। টালিগঞ্জ ফাঁড়ির কাছেই ঠিক এই পুজোটাও কিন্তু এবার দারুণ করেছিল। ভেতরটা ঢুকেই খালি চমকের পর চমক, মনে হলো এক জায়গায় দাঁড়িয়ে খালি চুপচাপ দেখে যাই। এত সুন্দর করেছিল ভেতরটা, আর সেরকমই ছিল প্রতিমা। এরপর আমরা চলে এসেছি শিব মন্দির। এই শিব মন্দিরে ছিল থিম এবার বিষহরী, মানে মা মনসা এবং চাঁদ সওদাগরের যে গল্প আমরা পড়ে এসেছি সেই গল্পটাকে নিয়েই এই প্যান্ডেলটা সাজানো হয়েছিল। এখানে সমস্ত কিছু সেই গল্প ওরিয়েন্টেড আমরা যা যা পড়েছি সেই সবটাই কিন্তু ছিল। যেমন দেখো, সেই নকশিকাঁথার গল্প যেটা পড়েছিলাম, সেই নকশিকাঁথাটাও এখানে সুন্দরভাবে ওপরে কিন্তু সাজানো ছিল। এবং এখানে সাপের বিভিন্ন আঙ্গিক দেখানো রয়েছিল, বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে মা মনসার গল্পটাকে এবং চাঁদ সওদাগরের গল্পটাকে জীবন্ত করে এখানে তুলে রাখা হয়েছিল। দেবী মনসা আর চাঁদ সওদাগরের মধ্যে যে কাহিনী প্রচলিত আছে, সেই কাহিনীর ওপর ভিত্তি করেই কিন্তু এবারের প্যান্ডেলটা তৈরি হয়েছিল। এরপর আমরা চলে এসেছি টালিগঞ্জ থেকে ঠাকুরপুকুরের দিকে যেতে যে হরিদেবপুর আছে সেখানে একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটাতে কিন্তু বিভিন্ন বর্জ্য পদার্থ, যেমন ধরো বিশেষ করে প্লাস্টিক, এই প্লাস্টিক দিয়ে ম্যাক্সিমাম প্যান্ডেলের কাজ কিন্তু করা হয়েছিল।
এবং এখানে দেখানো রয়েছিল বিভিন্ন প্লাস্টিকগুলোকে ব্যবহার করে, প্লাস্টিকের বোতল বলো বা প্লাস্টিকের যা সরঞ্জাম হয় সেই সব কিছু দিয়ে বিভিন্ন পুতুলের একটা স্ট্রাকচার তৈরি করে মানুষের রূপ দেওয়া হয়েছিল। এবং এখানে যন্ত্র এবং মানুষের মধ্যে যে আজকাল কোনো ফারাক নেই সেইটাকেই বোঝানো হয়েছিল। এইটাই ছিল এবারের থিম এখানে। আমাদের মানুষের জীবনটা যে কতটা যান্ত্রিক হয়ে গেছে, আমরা যন্ত্র নির্ভর হয়ে গেছি, সেই সবটাই কিন্তু এই যন্ত্র এবং মানুষের স্ট্রাকচারগুলো তৈরি করে বোঝানো হয়েছিল। তোমাদের অনেকেরই হয়তো এবার কলকাতার ঠাকুর দেখা হয়ে ওঠেনি, সেই কারণে আমি কলকাতার বেশ কিছু নামকরা ঠাকুর বা প্যান্ডেল সব কিছু মিলিয়ে যেটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।